নমস্কার, সবাইকে স্বাগত। আজকের হাল্লা বলে পলিটিক্যাল ডিবেট তো ডেফিনেটলি হবে। আমার সবথেকে আজকে ভালো লাগছে যে আজকে আমাদের সঙ্গে দেবব্রত দা এসছেন, তৃণমূল কংগ্রেস সমর্থক। কারণ দেখুন, এক পেশে প্যানেল করা আমাদের কখনো উদ্দেশ্য নয়, এক পেশে অনুষ্ঠান করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাই যে গণতন্ত্রে শাসক থাকুক এবং তার একটা কনস্ট্রাকটিভ ডিফেন্স থাকুক, একটা বিরোধিতা থাকুক, এটা আমরা চাই। তো কাজেই আমি প্রথম আজকে পরিচয় করানোর আগে ছোট্ট দু চারটে জায়গা উল্লেখ করব, যেগুলো নিয়ে আজকে বেসিক্যালি আমরা আলোচনা করব। সেটা হচ্ছে তপসিয়ায় বেআইনি বাড়ি ভাঙা হচ্ছে, সেই ছবি ধরা পড়েছে, প্রথমের পর দ্বিতীয় বাড়ি, বিকেলের দিকে হালকা বিক্ষোভ এবং তার উপরে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌসাজ্জান এলাকায় প্রথম রাখবো। দ্বিতীয়ত রাখবো হচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একদম আইনজীবীদের মতো পোশাক পরে তিনি কলকাতা হাইকোর্টে গেলেন। সুপ্রিম কোর্টের পর এটা দ্বিতীয়বার তার কোর্টে যাওয়া এবং সেখানে পোস্ট পোল ভায়োলেন্সে তৃণমূলের যা যা ক্ষতি হয়েছে সেটা নিয়ে তিনি সওয়াল করলেন। যদিও মমতা সওয়ালের পরে আমার কাছে চিঠি আছে, দেখুন এই যে চিঠিটা আমি আপনাদেরকে দেখাতে পারি। প্রশ্ন একবার চিঠিটা একটু দেখাই আমরা। এই যে একটা চিঠি দেখাচ্ছি আপনাদেরকে, এই চিঠির হেডিং দেখলে আপনারা বুঝতে পারবেন যে কারা পাঠিয়েছে চিঠি। বার কাউন্সিল অফ ইন্ডিয়া, এই বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে এই চিঠিটা পাঠানো হয়েছে স্টেট সেক্রেটারি অফ দ্য স্টেট বার কাউন্সিল, এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। সেই প্রশ্নগুলো আপনাদেরকে পরপর করে বলবো যে উনি আইনজীবী হিসাবে কোর্টে আসতে পারেন কিনা, তার বৈধতা এবং যুক্তিগ্রাহ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। সেই চিঠি আমি আমার চিত্র সাংবাদিক সেই ছবি আপনাদেরকে দেখালো। এই বিষয়টা আজকে আমরা রাখবো। তৃতীয় বিষয় আমরা রাখবো যে এর মধ্যে আমরা যেটা জানতে পারছি যে শান্তনু সিনহা বিশ্বাস, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কোন জায়গায় যাবে পরিস্থিতি সময় বলবে। এখনও পর্যন্ত যদিও এখতিয়ারের বাইরে সোনা পাপ্পু। এর মধ্যেই আপনারা হাওড়া শিবপুরে বোমাবাজির ঘটনায় অভিযুক্তকে খুঁজতে গিয়ে পুলিশ পৌঁছে যায় আন্ডারগ্রাউন্ড একটি রাজপ্রাসাদে, যেটা অরূপ রায় সমর্থিত বা অরূপ রায় ঘনিষ্ঠ তৃণমূলের একজন নেতা শামীম আহমেদ তার নাম, তার প্রাসাদ বাড়ি মাটির তলায় আন্ডারগ্রাউন্ডে, বাইরে ভাঙাচোরা বাড়ি কিন্তু ভেতরটা হচ্ছে রাজপ্রাসাদের মতো, দামি দামি আসবাবপত্র ইত্যাদি। এই মনে হয় সেই ছবি আমরা যেটা দেখতে পাচ্ছি, এই হচ্ছে সেই ছবি। আর আজকে আপনাদের আরেকটা ছবি দেখাবো, যেটা হচ্ছে দেখুন শৌখিন, আমরা প্রত্যেকে মানে আমরা যারা প্যানেলে রয়েছি তারা প্রত্যেকেই শৌখিনতাকে পছন্দ করি। হ্যাঁ, যে কেউ শৌখিন হবেন। আমরা তো এই যে যখন অপা দেখিয়েছি শান্তিনিকেতনের, কত সুন্দর সাজানো বাড়ি, হ্যাঁ, মানে অর্পিতার পার্থর নামে যে বাড়ি, বিলাসবহুল রিসর্ট, এর আগেও দেখিয়েছি। কিন্তু আজ দেখাবো দিলীপ মণ্ডল, যিনি হচ্ছে পৈলানের বিধায়ক, তার আরেকটি প্রাসাদোপম বাড়ি পাওয়া গিয়েছে। তার ছবিটা দেখুন। এই মানে আমি তো মাঝে মধ্যেই ভাবি যে কোনো এক জায়গায় মিস করে গেছি, হয়তো তৃণমূল কংগ্রেস করলে আমার এরকম সুইমিং পুল করা বাড়ি থাকতো নাকি আমি জানি না, যে দিলীপ মণ্ডল ঠিকঠাক কাজকর্ম করে রোজগার করে এই বাড়ি করেছেন কিনা। তো যাই হোক, আমাদের প্রতিনিধিও ঘুরে দেখিয়েছেন। সঙ্গে আরেকটা জায়গা আমরা একটু আলোচনার মধ্যে আনবো, এগুলো হেডারগুলো আমি বলছি। সেটা হচ্ছে যে ওপেন পশু হত্যা, ওপেন যে পশু হত্যার বিষয়ে নির্দেশিকা সরকারের এসছে এবং সেখানে কোনো জাত পাত বা ধর্মের বিষয় নয়, যে কোনো ওপেন ডোমেনে বা ওপেন এলাকায় পশু কাটা মানে বাণিজ্যিকভাবে পশু কেটে যে মাংস বিক্রি হয় সেই বিষয়ে নিষেধাজ্ঞা আসবে। এটাকে মানে নির্দেশ জারি করা হয়েছে, প্রশাসন ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করবে। ওপেনলি রাস্তার পাশে কাটা মাংস ঝুলিয়ে রাখা বা পশু হত্যা করা যাবে না। পশু হত্যার বিষয়ে আরও কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে, সেগুলো তো কালকে আছে, তার সার্টিফিকেট নিতে হবে, এগুলো কালকেই সরকার পক্ষ থেকে ঘোষণা করেছিলেন। তো অনেক বিষয় আছে যেগুলো প্রতিদিন আপডেট হচ্ছে। সরকারের বয়স মাত্র 4 দিন, আমি 10 তারিখকে ছুটির দিন বাদ দিলে শপথ গ্রহণের পর 4টে দিন হয়েছে, সোম মঙ্গল বুধ আজকে বৃহস্পতি। তো এই 4 দিনে যা যা আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু তার মধ্যে আমি প্রথম একটু নজর রাখবার চেষ্টা করি, আমাদের প্রতিনিধি ঘুরে দেখেছেন দিলীপ মণ্ডলের প্রাসাদোপম এই বিলাসবহুল পৈলানের তার যে বাগান বাড়ি ছিল, সেই বাগান বাড়িটা আমাদের প্রতিনিধি ঘুরে কি কি দেখাচ্ছেন আগে একটু দেখাই। কারণ আমি এবং আপনারা সবাই আমরা সৌন্দর্যের পূজারী। তো এই যে সুন্দর বাড়ি, এটা দেখে সবারই খুব ভালো লাগবে, ভালো লাগার কথা। আর কি কি ছিল বাড়িতে একবার একটু দেখাই। যে তৃণমূল কংগ্রেসের এই নেতা দিলীপ মণ্ডল, এলাকার বিধায়ক খুব সম্ভবত, তার যে বাড়ি, আমাদের প্রতিনিধির ক্যামেরায় কি উঠে এসছে দেখি। তৃণমূল
বিধায়ক দিলীপ মণ্ডলের এই মুহূর্তে বাগান বাড়িতে এসে পৌঁছেছি আমরা। যদিও অন্য আরেকটি বাড়ি এবং এই বাড়ি, দুটো বাড়িতেই রেড চালাচ্ছে রাজ্য পুলিশ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু তার আগে বাগান বাড়িটা ঘুরিয়ে একটু দেখাই। আমার ঠিক বাঁদিকে লন এবং এলাকা, এবং আমি একটু এলাকাটা দেখানোর চেষ্টা করব। এই বাগান বাড়িতে রয়েছে সুইমিং পুল, বিলাসবহুল এই বাগান বাড়ি, যেটা বিধায়কের বাড়ি বলেই জানা যাচ্ছে। এবং সেই বাগানে যেমন বাগান রয়েছে, লন রয়েছে, সেরকমই রয়েছে একেবারে সুইমিং পুল এবং এই বিলাসবহুল বাড়ি, যেখানে তার একটা নির্দিষ্ট সময় কাটে এবং এই বিলাসবহুল বাড়িতে তার বাগান বাড়ি হিসেবেই তিনি তার পরিচিত। ফলত এই এলাকার এতটা এলাকা জুড়ে তার এই বাগান বাড়ি, এবং এই বাগান বাড়ির পরিধিটাও আমি একটু আবার দেখাবো। যে আমি যে লন, আমার ডান দিকে যে লন ছিল, বাঁ দিকে যে সুইমিং পুল, সেই সুইমিং পুল পেরিয়ে লনের একটা পাশে রয়েছে দোলনা এবং বসার জায়গা। তার পাশাপাশি রয়েছে ক্যারাম খেলার জায়গা, অর্থাৎ আমোদ প্রমোদের জায়গা। একটু দেখানোর চেষ্টা করবো। সেখানে রয়েছে আমোদ প্রমোদের জায়গা এবং ভিতরে রয়েছে আরো অনেক অনেক কিছু। বেশ বিলাসবহুল বাড়ি, তার চিত্র দেখা যাচ্ছে একেবারে একটা রিসর্টের মতো এই বাগান বাড়ি, যেটা শুধুমাত্র তার ব্যবহারের জন্য বা তার ঘনিষ্ঠ লোকেদের ব্যবহারের জন্য এইটা ব্যবহৃত হতো। এই বাগান বাড়ির পরিধি, এটা দেখে স্বাভাবিকভাবেই একজন বিধায়কের, বিষ্ণুপুরের একজন বিধায়ক, তিনি এই বিধায়ক এর আগের টার্মেও তিনি বিধায়ক ছিলেন, এখনো তিনি নবনির্বাচিত হয়েছেন। ফলত এই নির্বাচন হয়েছে সবে, কিন্তু তার আগে এই বাগান বাড়ির পরিধি যদি আমি একটু দেখাই, যে এই এতখানি লন, তার পাশে সুইমিং পুল, একেবারে বিলাসবহুল বাড়ি এবং একটা বাড়ি রয়েছে, সেই বাড়ির সংলগ্ন এই এতটা জায়গা এবং এই বিলাসবহুল বাড়ির পরিচয় পাওয়া যাচ্ছে। ফলত এটাও কোথা থেকে এলো এই আয়, বা এটা এর যে সোর্স অফ ইনকাম থেকে এটা আদৌ এই বাড়িটি যে টাকা খরচা করে করা হয়েছে সেটা আদৌ তার আয়ের সংযত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে তার আগে এই বাড়িটা আমি আরো একবার বলবো খতিয়ে দেখার জন্য, যে একেবারে লন এবং তার সঙ্গে পুকুর, বিভিন্ন জায়গায় সুইমিং পুল এবং এমনকি দেখানোর চেষ্টা করব যে নানান রকম গাছ রয়েছে। একেবারে বিলাসবহুল একটা রিসর্টের মতো এই বাড়ির সঙ্গে লাগোয়াই সুইমিং পুল, বসার জায়গা, লন ইত্যাদি বিভিন্ন রকম। ফলত এখানেই বড় প্রশ্ন হচ্ছে যে দিলীপ মণ্ডলের এই সম্পত্তি আদতে কি তার আয় বহির্ভূত নাকি আয়ের অন্তর্ভুক্ত, এটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সাথে বীরপা হাজরা, ক্যালকাটা নিউজ। সব থেকে বড় কথা যে এটা আয় বহির্ভূত নাকি আয়ের সঙ্গে সঙ্গতি যুক্ত, এটা তো দিলীপ মণ্ডল সব থেকে ভালো বলতে পারবেন। আর না হলে যারা তার অ্যাকাউন্টেন্ট তাদের কাছ থেকে জানতে চেলে তারা হিসাব দেখাতে পারবেন। অভিরূপার পক্ষে সেটা সম্ভব হয়নি তার অ্যাকাউন্টেন্টদের সঙ্গে কথা বলে তার হিসাবপত্র দেখার। বাড়ির ছবিটা দেখালাম, হতে পারে তার আয় সঙ্গত, আবার হতে পারে আয় বহির্ভূত। আর না হলে বলতে পারবেন হচ্ছে তার দল তৃণমূল কংগ্রেস, আর না হলে শেষমেশ বলতে পারেন হচ্ছে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকা দেবব্রত রায়, যে আমাদের হাতের নাগালের মধ্যে রয়েছে। আমরা দেবব্রত বাবুকে জিজ্ঞেস করবো। একটা ছোট্ট কথা মনে পড়ছে, আমরা যখন স্কুলে ছিলাম তখন, সত্যি বলছি এটা কোনো বানানো গল্প নয় বা সঞ্চালনা করছি বলে, আমার থেকে বেশি নাম্বার পেলে, বিশেষত বাংলাতে বা ইংরেজিতে, হিস্ট্রি আমার খুব প্রিয় সাবজেক্ট ছিল, এগুলোতে বেশি নাম্বার পেলে আমার খুব হিংসে হতো, খুব হিংসে হতো। আজও দাঁড়িয়ে আমার থেকে বেটার কেউ সঞ্চালনা যদি করে অ্যাঙ্কারিং ফিল্ডে, আমার খানিকটা হিংসা। আমি সেটা প্রচার করি না, মানে সামনে প্রকাশ করি না, বাট ওর থেকে বেটার করবার চেষ্টা করি, সুস্থ একটা কম্পিটিশনে যাওয়ার চেষ্টা করি। দেবব্রতদা, আপনার এই যে দিলীপ মণ্ডলের বাড়ি দেখে হিংসে হচ্ছে দাদা? দেখুন, আপনারা যেটা দেখালেন প্রতিবেদনে, এটা মনে হয় নির্বাচনের আগে মনে হয় একদিনে তো তৈরি হয়নি, এটা দীর্ঘদিন থেকে হয়তো তৈরি করেছে, যেটা যা আপনি দেখালেন। ওটা আদৌ ওনার দিলীপ মণ্ডলের বাড়ি কি ওনার পরিবারের বাড়ি এখনও তো পরিষ্কার মনে হয়নি, মানে সেটা তদন্ত হলে আশা করি বোঝা যাবে। এবং বিভিন্ন এজেন্সি রয়েছে, যে কোনো যে এজেন্সি দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হতো, বিজেপিতে জয়েন করে ওয়াশিং মেশিনে ঢোকো, তারপর শুদ্ধ হয়, তারপর বিভিন্ন পদ নাও, সিএম হও কিংবা মুখ্য সচিব হও কিংবা ইত্যাদি ইত্যাদি হও, কিংবা সুব্রত গুপ্তকে একটা ভালো জায়গায় দাও, সেই সব জায়গায় দেওয়া হয়। এখন সারা ভারত জুড়ে আমরা এগুলো দেখতে পেয়েছি। হয়তো দিলীপ মণ্ডল যায়নি বলে তাকে ওইভাবে ডাকা হয়েছে, এবং যা আপনারা দেখাচ্ছেন এগুলো ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হয়েছে। যদি শুনুন, কেউ যদি দোষী হয়, দেখাচ্ছে, আমি তো গল্প না, যদি কেউ দোষী হয় অবশ্যই শাস্তি হোক,
না, কেউ যদি দোষী আমি অন্যায় বলছি না। না না যে কেউ যদি অন্যায় করে থাকে অবশ্যই শাস্তি হোক। দিলীপ মণ্ডল কি অবশ্যই- করেন এমনি রোজগার জানেন আপনি, মানে কি করেন, মানে যেহেতু আপনারই সতীর্থ, না, আমি না, ওই না, জন্য বলছি। সতীর্থ, বলে একজন তৃণমূল কংগ্রেস কিছুদিন আগে অবধি ছিল সবাই তৃণমূল। এখন যারা এখানে আপনি যদি স্টুডিওর বাইরে থেকে ঢিল নিয়ে ছুটতেন, যার মাথায় পড়বে সেই তৃণমূল। এখন সেই জায়গা থেকে অনেকে বিধায়ক হয়েছে, অনেক সংসদ হয়েছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে। আবার অনেকে এখন পালাবদল হয়েছে, যে কারণেই না, আমি এই সব কথাতে আসছি না, কে SMS করতো, কার হোয়াটসঅ্যাপ ছিল, কোন ওয়াশিং মেশিন ছিল, আমি বলতে চাইছি না। এইগুলো বলা মানে এই 93% ভোটকে উপেক্ষা করা। তাহলে এই হারকে না মেনে নিতে পারলে আপনাদের 11, 16 এবং 21-এর জয়কেও মানতে না পারা। উপেক্ষা না, আমার কথা হচ্ছে, আমি ওটা বাদ দিয়ে দিলাম। আমি বলছি এই যে শামীম আহমেদের যে মাটির তলার বাড়ি, বা এই যে দিলীপ মণ্ডলের যে প্রাসাদের মতো বাড়ি, বা যেটাকে আমরা মোটামুটিভাবে হোটেল রিসর্টের মতো আমার লাগছে দেখে। আমরা যখন হোটেলে যাই, আমি এই ব্যাপারে খুব থাকি যে একটু সুইমিং পুল থাকবে, বেশ সুন্দর সাজানো গোছানো হবে, সেরকম। তো এই দিলীপ মণ্ডলের বাড়ি তো মোটামুটি একটা রিসর্টের মতো, এবং যেখানে সুইমিং পুল, বিলাসবহুল সব কিছু আমরা দেখতে পাচ্ছি। আমার কথা, আপনার কি জানা আছে যে বিষ্ণুপুরের বর্তমান বিধায়ক দিলীপ মণ্ডল, তার সোর্স অফ ইনকাম কি? মানে আপনি কি দলের থেকে খোঁজ খবর নিয়ে জেনেছেন, নাকি জানতে না, পারেন? এগুলো তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দেখবে, সিবিআই দেখবে, ইডি দেখবে। এখন কোথায় কে কি করে বেড়াচ্ছে, কিংবা কার কত সম্পত্তি হচ্ছে, তার মানে এটা আপনি জানেন না, আপনি আজকে পরিষ্কারভাবে বলতে পারছেন না যে না, এটা তার রোজগার থেকে করা। এখন যদি এটা তো নির্বাচনী প্রচারের অংশ হওয়া উচিত ছিল। এটা নির্বাচনের আগে একদিনে তো এগুলো তৈরি হয়নি। একদিনেও কি উনি এটা বানিয়ে ফেলেছেন, নাকি হঠাৎ মাটি ফুঁড়ে বেরিয়ে এসছে, সেটাও তো নয়। এখন করেছে নির্বাচনী প্রচারে, এরা ব্যবহার করতে পারতো। এখন নির্বাচন হয়ে গেছে, একটা ন্যারেটিভ তৈরি করতে হবে তৃণমূল দলটা কত বাজে ছিল, কত খারাপ ছিল। এই কারণেই সরকারে দলে আবার বলছি, তৃণমূল দলকে মেলাইন করা নাই। দিলীপ মণ্ডল একজন বিধায়ক বিষ্ণুপুর থেকে, এবার তিনি জিতেছেন, রিপ্রেজেন্টেটিভ, মানুষের ভোটে জিতে এসেছে। মানুষকে সম্মান জানাতে হবে। এখন যে মানুষগুলো দিলীপ বাবুকে ভোট দিয়েছেন, তো তাদেরকে তো আমরা অস্বীকার করতে পারি না। যে মানুষগুলো ভোট, কিছু দেখুন, এই ভোটটা হলো কিছু মানুষ কিন্তু গণতান্ত্রিক অধিকারের বাইরেও রয়ে গেছে, তাদেরকেও অস্বীকার করার জায়গা নেই। আগামী দিনে হয়তো নির্বাচন হবে, কি পদ্ধতিতে জিতেছে, কি হয়েছে। আমি ভবানীপুর কেন্দ্রে একজন কাউন্টিং এজেন্ট ছিলাম, আমি জানি অন্তত কি পদ্ধতিতে নির্বাচন হয়েছে, কত রাউন্ড অব্দি মমতা ব্যানার্জি এগিয়েছিলেন। একটু বলতে শেষ করতে দিন, আপনার টার্ন মেলে আপনি নিশ্চয়ই বলবেন। আপনি কাউন্টিং এজেন্ট ছিলেন ভবানীপুর কেন্দ্রে, ছিলেন না তো? তাহলে আপনি মাঝখানে ঢুকছেন। উনি তো নিজে প্রার্থী। হ্যাঁ, উনি তো নিজেই প্রার্থী ছিলেন। আমরা এখন বলছি দিলীপ মণ্ডলের বাড়ি নিয়ে। আচ্ছা, আমার সঙ্গে কিন্তু সুস্মিতা বিশ্বাস, জাতীয় কংগ্রেসের, একবার দেখিয়ে দিই, সুস্মিতা দি রয়েছেন আমার সঙ্গে। এই চেয়ারটা ফাঁকা ছিল বলে আমি এতক্ষণ পরিচয় করাতে পারছিলাম না। সাখারভ সরকার, বিজেপি মুখপাত্র, তিনি আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন। আমরা দিলীপ মণ্ডল নামক বিষ্ণুপুর পৈলানের বিধায়কের বাড়ির ছবি দেখাচ্ছি, আর সেই বাড়ি নিয়ে প্রশ্ন করছি। আমার একটাই প্রশ্ন, যে দিলীপবাবু রোজগারের সঙ্গে সঙ্গতি রেখে এরকম করতেই পারেন, যে কেউ করতে পারে আমাদের রাজ্যে। দেখুন, আমরা আজকে যদি রিলায়েন্স কোম্পানির যিনি মালিক, তার বাড়ি দেখিয়ে প্রশ্ন করি, তাহলে তিনি তার আয়ের সঙ্গে সঙ্গতি রেখে কাগজপত্র বলবেন যে ভাই এত বড় কথা তুমি বলছো কি করে, এটা আমার বাড়ি, তার এই কাগজপত্র, আমার রোজগার এত হাজার কোটি টাকা আমি রোজগার করি, এরকম 10টা রিসর্ট আমি একদম ঠিক বলেছেন তৈরি করতে ওই পারি। পোলানি মোড় যেটা আছে, ওখানে পোলানি মোড়, ওখানকার যে রিলায়েন্স কোম্পানির যে বিল্ডিংটা ভাড়া দিয়েছেন, উনি জানেন কিনা জানি না, 5 থেকে 7 লাখ টাকা মান্থলি ভাড়া পান। তো এরকম না হতে পারে। আচ্ছা, আপনি ছেড়ে দিন। কবে জানলেন? আচ্ছা, এটা আপনি কবে খবর? দুজনের মধ্যে গন্ডগোল করবেন। আপনি বলতেন নির্বাচন তো হয়নি, এই আমি একটাই জিনিস, আপনার তো নির্বাচনী প্রচারটা কাজে লাগানো উচিত ছিল। দেবব্রত, আপনি যেহেতু নিজের পরিচয়টা আরো ভালোভাবে দিলেন যে আপনি ভবানীপুরে কাউন্টিং এজেন্ট ছিলেন, তার মানে আজও আপনি মনে প্রাণে তৃণমূল, এবং আগামী দিনেও তৃণমূল থাকবেন। আপনারই একজন সতীর্থ, আপনার দলের একজন 80 জনের বিধায়কের মধ্যে একজন দিলীপ মণ্ডল, তার আমি শুধুমাত্র সোর্স অফ ইনকামটা জানতে চেয়েছি, যে এত হতে পারে তিনি বিরাট ব্যবসায়ী, আমি দেবাশিস চক্রবর্তী ভাই আদার ব্যাপারী হয়ে আমি জাহাজের খোঁজ নিতে যাচ্ছি, হয়তো আমার দরকার নেই, আমি জানি না সেটা। আপনি কি পারবেন বলতে? আপনি বলছেন এখন তদন্ত করা দরকার, এটা তো ঠিক না। আপনি একজন দলের আপনার কর্মী, জয়ী বিধায়ক, তাকে বলছেন তদন্ত। হিংসে অভিযোগ। এখন আপনি যদি প্রশ্ন করেন বিজেপি এই পরিমাণ সম্পত্তি কেন, সারা ভারতের 80% সম্পত্তি বিজেপি নিয়ে রেখেছেন, বিজেপি নিয়ে রেখেছেন, জানেন সেটা? আমি নেব। আচ্ছা, আপনি আবার একটু আপনার সময় আসলে বলবেন। আমি আমার কলিগ সোমদত্ত রয়েছেন, আমি ওকে রিকোয়েস্ট করবো যে যদি অভিরূপাকে একবার ফোনে ধরা যায়। হ্যাঁ, অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি গিয়েছিলেন, উনি কি দেখেছেন এটা একবার যদি আমরা ওর মুখ থেকে একবার শুনি। ওর তো আমরা দেখলামই বক্তব্য। আমি সুস্মিতাদির কাছে আছি। সুস্মিতাদি, এই বিরাট বাড়ি, হতে পারে উনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট,
তৃণমূল বিধায়ক বলে তো কেউ মাথা দিব্যি দিয়ে রাখেনি ভাই তুমি রোজগার করতে পারবে না, তা তো নয়। তিনি ব্যবসা করে রোজগার করতে পারেন, তিনি অন্য কাজ করে রোজগার করতে পারেন। হ্যাঁ, অভিরূপা রয়েছে মনে হয় আমাদের সঙ্গে। আচ্ছা, অভিরূপার সঙ্গে যোগাযোগ করছি। দিয়ে তোমার দেখে কি মনে হচ্ছে এই বাড়িটা বিরাট? তোমারও আশা করি স্বপ্ন থাকবে যেরকম একটা বাড়ি হোক তোমার দক্ষিণ দমদম বিধানসভা তো তোমার এলাকা, তার মধ্যে। এবার ব্যাপারটা হচ্ছে দেবাশিস দা, আমি কালকেই ওই সুড়ঙ্গের মধ্যে বাড়ি দেখেছি শিবপুরে। হাওড়া, শিবপুরে। হ্যাঁ বললাম শিবপুরে। আর আজকে দেখলাম এই পৈলানে এই দিলীপ মণ্ডলের বাড়ি। আমি দুটো বাড়ি দেখি না স্তম্ভিত। সাজানো বাড়ি মানে দেখেন? সাজানো বাড়ি দেখেছি কি দেখিনি আমি এই না, প্রথম। সাজানো বাড়ি কেন? হাতি বাড়ি না সাজান না, শাহজাহান তো আছে। না এক সেকেন্ড একটু হাতি বাড়ি তো আছে, হাতিমুখ বাড়ি, দেখতে হবে। হাতিমুখ বাড়ি, ক্যামেরা বাড়ি। দেখা গেছে বিজেপির অফিসে বাড়ি এক। আচ্ছা, যেটা সামনে আসছে আমরা সেটা ধরি। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে এই দুটো বাড়ি দেখে একটা জিনিস বোঝা যাচ্ছে, এটা আয়ভুক্ত কোনো মানে পরিবারের পক্ষে, মানে যদি আয়ভুক্তও হয় এইরকম বাড়ি কোনো পরিবারের পক্ষে, আমি বলছি যৌথ পরিবার, যেটা আজকে এখানে দিলীপ মণ্ডলের ছেলে সে আজকে বারংবার বলছে এটা আমাদের পৈতৃক সূত্রে বাড়ি, এই বাড়িটা আমার বাবা কাকা জ্যাঠা সবার নামে ভাগ করা, এটা আমার বাবার একটা ভাগ আছে, একটা পোর্শন আছে। এবার হয়তো সেই ডকুমেন্টস ওরা দেখিয়ে দেবে, কারণ ডকুমেন্টস একটা দলিল আমি করতেই পারি আমার সব ভাইয়ের নামে করে, আমি সেখানে দেখাতেই পারি আমরা সব ভাই সেখানকার মালিক, সবটাই ম্যানমেড। তা সুতরাং সেটা করাই যায় আর্টিফিশিয়াল ওয়ে। না আপনি করতে পারেন ওই বাড়ির দাগ নাম্বার এবং খতিয়ান দাদা একটু ফার্স্ট রাউন্ডটা বলতে দিন। না নিয়মটা নিয়মটা হচ্ছে ফার্স্ট রাউন্ডে যে যার মতো বলুক, আপনি নিশ্চয়ই আপনার এরপরে আপনার টেনিওর মানে আপনার টাইম আছে। এবার তাতে দেখাতে পারি। এবং তারা বলছে যে আজকে এই বাড়িতে বাবা নেই কিংবা উনি প্রেজেন্ট ছিলেন না, তখন গেছে আর কি সাংবাদিকরা এবং যারা যারা সমস্ত তদন্ত সংস্থাগুলো হয়তো যাচ্ছে এক এক করে। বিষয়টা হচ্ছে দেখুন, এইটা কিন্তু হওয়ার ছিল, কারণ আমরা যখন চিল্লিয়ে বলেছি এই প্যানেলে এসেই কতবার চিল্লিয়ে বলেছি, এবং আপনি সেটাকে কাটার চেষ্টা করেছেন যে বাইনারি হয়ে গেছে ইলেকশনটা টোটালি বাইনারি হয়ে গেছে। তৃণমূলকে হারানোর জন্য লোকে এক ধারসে বিজেপিকে ভোট দিয়েছে, কে প্রার্থী কে কিচ্ছু দেখেনি, শুধু দেখেছে হচ্ছে পদ্মফুল মেরে দিয়েছে। কারণ মানুষের কাছে সাবস্টিটিউট হিসাবে আপনার যেমন দুটো দল মিলে বাইনারি তৈরি করেছে, তেমনি আপনারা সমস্ত মিডিয়া তৃণমূল ভার্সেস বিজেপি ভার্সেস তৃণমূল, সেটা আমাদের দোষ, মানে তোমার দলের দোষ নেই। না আমি বলছি যে কথাটা শেষ করতে দিন। এইটা দেখিয়ে আপনারা যে কনসেপ্টটা তৈরি করেছেন তাই জন্য মানুষ সেটাই বিকল্প ধরে নিয়েছে, এবং সেটাকেই বিকল্প ধরে মানুষ এগিয়ে চলেছে, মানুষ ভোটটাকেও সেখানেই ফেলেছে। 294টা কেন্দ্রের মধ্যে 293টা কেন্দ্রে ভোট হয়েছে। তুমি খারাপ ভাবে নিও না সুস্মিতা দি, তুমি আমার শ্রদ্ধেয় মানুষ। রাহুল গান্ধী কটা কেন্দ্রে সভা করেছেন তুমি বলতে পারবে? কবার এসছেন পশ্চিমবঙ্গে? কিন্তু লজ্জা লাগা উচিত। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস যেভাবে মানে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেছে, তোমরা গায়ের রক্ত মাথার ঘাম ফেলে কাজ করেছো, কেন্দ্রীয় নেতৃত্ব, তোমাদের তো দিল্লিতে কিছু লিডার থাকেন আমি যা জানি, তারা কবার এসছেন পশ্চিমবঙ্গে? কটা কেন্দ্রে মিট করেছেন? কটা কেন্দ্রে তারা প্রচার করেছেন? তোমার জন্য প্রচার করতে এসছেন কে তুমি বলো? তুমি তো প্রার্থী ছিলে, এবার তোমার জন্য কোন সেন্ট্রাল লিডার এসছে তোমার বিধানসভা এলাকায়? ব্যাপারটা হচ্ছে বলো, আগে সেটা বলো। না ব্যাপারটা আমরা দেখাই না, মিডিয়া খারাপ, আমি তোমার কথা আটকে দিয়েছি না। এইবার কথাটা হচ্ছে আমি যেই কথাটাই ছিলাম আমি সেই কথাটাই জানি। কথাটা হচ্ছে যে দেখুন সেই জায়গায় দাঁড়িয়ে এই জিনিসগুলো আমাদের এক এক করে বেরোবে তা আমাদের জানা, তার কারণ আজকে একের পর এক জেলে ঢুকছে। আমরা দেখেছি ইট চুরি, বালি চুরি, পাথর চুরি। মানে তোমার মনে হচ্ছে এটা অবৈধ রোজগার? অসম্ভব, এটা কোনো বৈধ রোজগার থেকে এই রকম বাড়ি হতে পারে না। আপনি তো তাও ওর ভিতরে চিড়িয়াখানা দেখালেন না। চিড়িয়াখানা পাখি, ম্যাকাও পাখি আছে, যে পাখি এক একটা পাখির দাম 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা ম্যাকাও পাখি। আর বাকিগুলো সব এই যে ছবি দেখাচ্ছি। হ্যাঁ, ম্যাকাও পাখির আমি দেখেছি, এবং ম্যাকাও পাখি কাকাতুয়া আছে, ম্যাকাও তো অরিজিনাল এখানে দেখাচ্ছে। একটু বড় করে দেখাই। এবং সেখানে ওই চিড়িয়াখানায় ওই এক একজন মানে চিড়িয়াখানার এই পাখির এক একটা পিস হচ্ছে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা। একদম আমি জানি এটা। এবং তার সাথে চলো একটা বিরতি নিই, বিরতির পর ফিরে এসে সাখাওয়াত সরকার আমাদের সঙ্গে রয়েছেন, সাখারব সরকার বিজেপি মুখপাত্র, উনি কি বলছেন শুনবো। আমি চেষ্টাও এটা করব যে যদি সম্ভব হয় অভিরূপা হাজরা যে অন স্পট গিয়েছিল ভিজিট করতে এলাকা, যার
বক্তব্য বা প্রতিবেদন আপনারা দেখছিলেন, ওর সঙ্গে একবার কথা বলতে, যে কীরকম দেখলে সামনাসামনি, কি বুঝলে জানতে চাইবো। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আসলাম আলোচনা আজকে আমাদের সঙ্গে বিজেপির রাজ্য সম্পাদক, বিজেপি মুখপাত্র শাখারব সরকার রয়েছেন। আপনার কাছে যাব, দিলীপ মণ্ডল, আপনার বারবার করে অবৈধ ইনকাম, রোজগার, চুরি, পাচার, তোলাবাজি, কাটমানি, এই কথাগুলো বারবার করে বলেছেন। আমি আবারও বলছি যে এই দিলীপ মণ্ডলের রোজগারটা কি সেটা আমরা জানি না, কিন্তু তার যে বাড়ি আপনি দেখছেন সেটা দেখে আপনার কি মনে হচ্ছে? আচ্ছা, একটা মিনিট একটু দাঁড়াই। অভিরূপা আমাদের সঙ্গে রয়েছে, অভিরূপা হাজরা। অভিরূপা, আজকে তোমার তুলে ধরা প্রতিবেদন আমরা এখন হাল্লা বলে দেখাচ্ছি, এবং আমার সঙ্গে তৃণমূল, বিজেপি এবং কংগ্রেসের মুখপাত্ররা উপস্থিত রয়েছেন আজকের প্যানেল ডিসকাশনে। আমি তোমার কাছ থেকে একটু জানতে চাইছি, অনফিল্ড রিপোর্টে তুমি যা তুলে ধরেছো, যা বলেছো আমরা শুনেছি, দেখিয়েছি, কিন্তু এটা বলো যে দিলীপ মণ্ডলের রোজগার নিয়ে কিছু জানতে পারা যাচ্ছে কিনা, বা এলাকার মানুষের সঙ্গে কথা বলে তুমি কিছু জানতে পেরেছো কিনা, মানে যদি এটা তার আয় বহির্ভূত হয় সেই রকম ব্যাপার কোনো ইঙ্গিত বা সন্দেহ সাধারণ মানুষ কিছু জানিয়েছেন কিনা, তুমি ঘুরে কি দেখলে, ওখানে তোমার এক্সপিরিয়েন্স কিরকম? দেখো, 5 যোগ বনে যাওয়ার মতো প্রতিবেদন তুমি দেখলে, এবং আমরা যেটা দেখেছি সেটাই মানুষের সামনে তুলে ধরেছি। এক্ষেত্রে দিলীপ মণ্ডলের একাধিক আয়ের উৎস জানা গিয়েছে, বিভিন্ন ব্যবসা রয়েছে তার, কিন্তু সেই ব্যবসার কতখানি আয় হতে পারে, সেই আয় এতখানি বাড়ি হতে পারে কিনা, এ নিয়ে এলাকাবাসীর সন্দেহ রয়েছে। পাশাপাশি ক্যামেরার সামনে মুখ না খুলতে চাইলে অনেকেই মনে করেছে যে এই বিলাসবহুল বাড়ির পেছনে বা বিলাসবহুল এই এত জায়গা, শুধু একটা জায়গার মধ্যে চাই 3টে কনস্ট্রাকশন, 4টে কনস্ট্রাকশন, একটা পূর্ণ হয়ে গিয়েছে আর 3টে হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তাহলে তো এই এত বিপুল পরিমাণে সম্পত্তি এবং সেটাকে রক্ষণাবেক্ষণ করা, এই সমস্ত কিছু দিলীপ মণ্ডল করতেন তার বেআইনি রোজগার থেকে অনেকেই মনে করছেন। কিন্তু ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও অনেকেই এই প্রশ্ন তুলেছে, আদৌ কি আইনি পথে রোজগার করে একজন বিধায়ক, 4 বছরের বিধায়ক, এই ধরনের বিপুল পরিমাণ সম্পত্তি করতে পারেন? পাশাপাশি গাড়ির সংখ্যা দেখেছি আমরা, 5টা গাড়ি দাঁড় করানো রয়েছে তার, এবং 5টাই বিলাসবহুল গাড়ি। এই 5টা গাড়িরই প্রায় লক্ষাধিক টাকা, প্রায় কোটি টাকা দাম হতে পারে এরকম গাড়িও রয়েছে। ফলত এই বিপুল পরিমাণে সম্পত্তি দিলীপ মণ্ডলের কোথা থেকে এলো, এই নিয়ে প্রশ্ন তো থাকছেই। প্রশ্ন থাকছে তার যে ব্যবসার সামনে দেখানো হয় সেটা কি আদৌ শিল্প শৈল শিলার উপর মহল কিনা, বা নিচে কোনো ব্যবসা রয়েছে কিনা। কারণ চোরা কুঠুরিতে যেখানে আমি গিয়েছিলাম সেখানে একাধিক জিনিস দেখা গিয়েছে যেটা প্রাপ্ত, অর্থাৎ ফেলে দেওয়া হয়েছে। কিন্তু সেক্ষেত্রে এরকম অনেক কিছুর খোঁজ পাওয়া যাচ্ছে যেখানে তার অনেক কিছু ব্যবসা রয়েছে যেটা তিনি প্রকাশ্যে আনছেন না। ফলত এই কোন ব্যবসা রয়েছে বা কি। আমাকে আরেকটা কথা অভিরূপা বলতে পারবে, যে মানে তুমি শুনেছো কিনা বা গেছিলে যেহেতু স্পটে, এই বাড়িটা তৈরি করা উনি কবে থেকে শুরু করেছিলেন? এই বাড়িটা তৈরি করা শুরু হয়েছিল, যদি এই জায়গাটি সম্প্রতি তিনি কিনেছেন, বছর 3 হলো তিনি কোভিড এর পর থেকে তিনি এই বাড়িটি ধীরে ধীরে শুরু করেন। এবং তারপর মনে করা হচ্ছে যে প্রথমে একটি জলা জমি ছিল, সেটাকে পরবর্তীকালে এই কনস্ট্রাকশনে করা হয়, এবং তারপর সেটা প্রথমে চারিদিকটা ঘিরে ফেলা হয়, তারপরে ধীরে ধীরে ভেতরে এই কনস্ট্রাকশন তৈরি করা হয়। এমনটাই এলাকাবাসী আর যারা মুখ খুলতেছেন তারাই আমাদেরকে জানিয়েছেন। আচ্ছা, বেশ, ঠিক আছে অভিরূপা, অনেক ধন্যবাদ। দেবব্রত, আপনার কিছু বলার আছে এরপরে আর এই বাড়ি নিয়ে বা কিছু? অনেক ব্যবসা ছিল বলছেও, কিন্তু কোনটা বৈধ কোনটা অবৈধ জানা সম্ভব নয়, বেশ কিছু ব্যবসা ছিল। আমি তো আবার বলছি, দেখুন, কে পার্সোনালি কে কি করেছে তার দায়িত্ব তো দলের নয়। এখন পার্সোনালি যা করেছে বিধায়ক দল দায়িত্ব নেবে? না, মানে কেউ চুরি করলো দল দায়িত্ব নেবে? এটা হতে পারে কখনো? শুনুন, বিজেপি এমন একটা রাজনৈতিক দল, শান্তিনিকেতন আমি যদি ধরুন এখানে আমার ক্যামেরা পার্সনকে মারামারি করলাম ক্যামেরা পার্সনের সঙ্গে, সেটা তো কোম্পানির গ্রাউন্ডে হচ্ছে, কোম্পানি তো দেখুন এখন অনেককেই তো অনেক কিছু বলা হয়েছে, তারপর তাকে এনে একদম প্রধান পদে বসানো হয়েছে, সেটা আসামেও দেখতে পেয়েছি আমরা, বর্তমান পশ্চিমবঙ্গে সে তো নিশ্চয়ই। তো এখন কে কি করে না ক্লারিফিকেশন না, এখন আইন তো রয়েছে, ইডি রয়েছে, সিবিআই রয়েছে, বিভিন্ন এজেন্সি রয়েছে যেগুলো ব্যবহার করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য, তাদেরকে ব্যবহার করা হোক। আগামী দিনে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। আপনার কি মনে হচ্ছে? দেখুন, শুধু আজকে আপনারা এটা দেখেছেন তা নয়, তার আগে আপনি নিশ্চয়ই জানেন শেখ শাহজাহানের বাড়ি, আপনারা নিশ্চয় দেখেন শিবপুরের শামীম আহমেদের বাড়ি, একদম কয়েকদিন আগে এসছে হাওড়ায়, সুস্মিতা দি বলছিল। হ্যাঁ, আজকে দিলীপ
মন্ডলের বাবু দেখছেন, উনি ওই এলাকায় 2006 সাল থেকে উনি বিধায়ক হয়ে আছেন। পোর্টেল স্পিকার তাপস রায়ের বাড়ি কি যাওয়া হবে? তাপস রায়ের বাড়ি দাদা আপনার সময় আমি ধরিয়ে দিলাম, ওনাকে ধরিয়ে বলতে দিলাম। দিন, বলতে উনি দিন। ছিলেন উপপ্রধান, হ্যাঁ। উনি ওই এলাকায় উনি কোথাও ভোট করতে দিতেন না। আচ্ছা, আপনি মনে হয় শাখারব দা আপনি 188 এটা ভুলে গেলেন মনে হয়। 188 ভবানীপুর একটা বাড়ি আছে, হ্যাঁ যেন নামটা শান্তিনিকেতন নাকি? আমি আগে বলে দিচ্ছি ওটা শান্তিনিকেতন, আমি ওইটাই বললাম যে শান্তিনিকেতন অনুপ্রেরণা ওটা হয়েছে কিনা সেটাও একটা দেখবার ব্যাপার আছে। বা আবার আমাদের বোলপুরে যে শান্তিনিকেতন আছে সে অপাকে দেখে আবার অনুপ্রাণিত হয়েছে কিনা এটা একটা বিষয় আছে। আর তাছাড়া আজকে দিলীপবাবুর কথা বলছেন, আপনাদের জানা আছে কি জানা নাই, পানাকুয়া, আমগাছিয়া, রায়গঞ্জ, কুলি, দাগি, আশুতি 1, 2, চটা এই অঞ্চলগুলোতে উনি কোনোদিন ভোট করতে দেননি, আচ্ছা, কোনোদিন ভোট করতে দেন এই অঞ্চলগুলোতে। একটু আগে দেবব্রতদা বললেন বা আপনারাও দেখালেন মনে হয় যে ওনার ছেলে দাবি করেছে এই জমিটা আর এই না বাড়িটা এটা আমরা দেখাইনি, সুস্মিতা দি ইনপুটটা দিলেন ইম্পোর্টে দিলেন না, এখানে ওনার ছেলে দাবি যে করেছে ছেলে দাবি করেছে পৈতৃক সম্পত্তি পঁয়ত্রিশ এবং সম্পত্তি। 4-5 জনের কিন্তু এখন যেটা যে চটা মৌজায় জেল নম্বর 12 দাগ নম্বর 620 এই দাগ নম্বরে ওনার দিলীপ মণ্ডলের নামে আছে, ওনার নামে। শুধু তাই না, ওনার এই জমিটার পেছনে যেটা আছে সেটা একটা খাস জায়গা, সেটা জলা জমি। আচ্ছা। সেই জলা জমিটাকে উনি ভরাট করেছেন। 1 নম্বর এটা বেআইনি কাজ। জানি না দেবব্রত ওরা কেন জানেন না। ওনার বাড়িতে যে পশু পাখিগুলো আছে ইনি প্রাণী একটা উনি অনুমোদন নিয়েছেন, বন্যপ্রাণী আইন বলছে, বন্যপ্রাণী আইন তার উনি অনুমোদন আছে কিনা একটা প্রশ্ন। অনুমোদন আছে কিনা জানা নাই। এবং সত্যি মজার কথা হচ্ছে আপনি যে বাড়িটার কথা বললেন শান্তিনিকেতন অনুপ্রাণিত বা অপাকে দেখে অনুপ্রাণিত হয়েছে কিনা সেটা হয় না, কিন্তু এটুকু কনফার্ম দিলীপ বাবু কাছে আরও কিছু অনুপ্রাণিত হচ্ছে। ওখানকার বাবান গাজী, ভোলা সর্দার, সাগর গাইন, আপনার সঞ্জীব ঝা, কানা বেলটা, এরাও কিন্তু এই দিলীপ বাবুকে দেখে অনুপ্রাণিত না, তো হয়েছে। আপনার কাছে এত ইনপুট রয়েছে, আপনার কাছে কি দিলীপ মণ্ডলের রোজগার নিয়ে কোনো ইনপুট আছে? দিলীপ বাবু তো এর আগের দিনে তো মাছ ব্যবসা ছিলেন, উনি তো উপপ্রধান ছিলেন নন ম্যাট্রিক। নট অনলি দ্যাট, তার মানে মাছ ব্যবসায় ভালো প্রফিট আছে, আমি ইচ্ছে করলে মাছ ব্যবসা করতে পারি। করতে পারেন, কারণ কেষ্টবাবু তো মাছ কেষ্টবাবু বলে না কেন, শাহজাহানের নাম আপনি বললেন, শাহজাহান তো চিংড়ির ব্যবসায়ী ছিল। চিংড়ি ব্যবসা করেন, হ্যাঁ। কেষ্টবাবু মাছ ব্যবসা করে। কেষ্টবাবু এখন চরম তারপরে চরম কি দেবাশিস আপনি বলতে চাইছেন একমাত্র মাছ ব্যবসায়ী এখন লাভ? মাছ মাছের ব্যবসায়ী লাভ, ল্যাঠা মাছ, না চিংড়ি মাছ। এখন না, এটা লাভ ছিল, আগামী দিনে এটা কি এখন দাঁড়াবে লাভ জানি না। নেই আর কি। এখন লাভ নেই। হ্যাঁ। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি একটা বলতে গেলাম, উনি তো উপপ্রধান ছিলেন। হ্যাঁ, অস্ত্র ওনার শুধু বাড়িটা না, এর বাড়িতে এত পরিমাণে অস্ত্র আছে আচ্ছা। ওখানকার থানাকে হার বানাবে, অত্যাধুনিক অস্ত্র। জানি না দেবব্রত বাবুর কাছে এরকম আছে না, কিনা। এখন আপনার বলা কিন্তু বলা হবে না, এরপরে এটা ইডির কাছে নেই, প্রশাসনিক CBI এর কাছে নেই, কে বলেছে ED প্রশাসনের কাছে নেই, তারা মুভমেন্ট করুক। আপনারা এত কিছু আপনাদের জানেন, তারা- এটিকে কোনদিন আপনারা মুভমেন্ট করতে দিয়েছেন? না, বেশ, আমি একটা ED-কে বিরতি নিই, মুভমেন্ট করতে দেবে রাজ্য সরকার। একটা বিরতি নিই, একটা বিরতি নিই। এখান দাদা হ্যাঁ, না উনি 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 কি জানেন দাদা একটা মিনিট হ্যাঁ, আপনি তো নাম করে আমার তো খুব ভালো লাগছে, আপনি ইনপুট দিলেন, পুরো নাম করে বললেন। প্রথম থেকেই দেবব্রত বাবু বলছেন হয় ইডি হোক, নয় তদন্ত হোক, নয় সিবিআই হোক। আমার মনে হয় দেবব্রত বাবুর একটু হিংসা হচ্ছে, ওনার সতীর্থের বাড়ি, এত বড় বাড়ি দেখে প্রথম থেকেই উনি বলছেন তদন্ত। যা হোক, একটা বিরতি নিই। বিরতির পরে এই যে প্রশাসন স্টেপ নেবে কিনা তার ছবি দেখা যাচ্ছে কিন্তু তপসিয়া তিলজলায়। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাবো বিরতির পর ফিরে এসে। সঙ্গে থাকুন। এই যে দেবব্রতদা বারবার বলছেন পুলিশ পাঠাক, এই হোক সেই হোক, তপসিয়াতে আগুন লাগলো, 2 জনের মৃত্যু হলো, 2 জন গ্রেপ্তার হলেন। এবং তারপর শুভেন্দু অধিকারী, রাজ্যের বর্তমান নবনিযুক্ত মুখ্যমন্ত্রী, তিনি বললেন যে কোনো বেআইনি কনস্ট্রাকশন হলে তার 2টো জিনিস করতে হবে, এক হচ্ছে জল, এক হচ্ছে ইলেকট্রিসিটি কেটে দিতে হবে। আর যদি তদন্তে প্রমাণিত হয় যে এটা ইল্লিগাল কনস্ট্রাকশন, সেটা ভাঙতে হবে। গতকাল এবং আজ যা ছবি ধরা পড়েছে, আসুন আপনাদের সামনে এটা রাখি। এটা তপসিয়া তিলজলার ছবি। জেসিবি ঢুকিয়ে যেভাবে অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে, এটাতে সরকারের ইতিবাচক মানসিকতা পরিষ্কার আসছে। আমাদের সকালবেলা থেকে আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম ঘটনাস্থলে ছিলেন। যা ছবি উঠে এসছে আমাদের ক্যামেরায়, ছোট টুকরো কিছু ছবি, একসঙ্গে তো একটা প্রোগ্রামে সারাদিনের ছবি দেখানো সম্ভব নয়, যতটা সম্ভব হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি উঠে এসছে প্রতিবেদন।
শুভেন্দু অধিকারী গতকালকে যে নির্দেশ দিয়েছিলেন যে অগ্নিকাণ্ডের জেরে যে দুজনের মৃত্যু হয়েছে সেই কারখানা ভেঙে ফেলা বা সেই কারখানার যে বাড়ি বা বিল্ডিং সেটা সম্পূর্ণরূপে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে, প্রাথমিক তদন্ত রিপোর্টে সেটাই সামনে আসে। তারপরেই সেই বিল্ডিংকে ভেঙে ফেলার নির্দেশ দেন, গতকাল থেকে সেই ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। এই কারখানা দুটো বিল্ডিং জুড়ে কিন্তু রয়েছে। এই মুহূর্তে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ভাঙার কাজ চলছে, এটা হচ্ছে দ্বিতীয় বাড়ি, দ্বিতীয় বিল্ডিং, যেটা কিন্তু রেসিডেন্ট বিল্ডিং। এই রেসিডেন্ট বিল্ডিংয়ের মধ্যেও কিন্তু ওই কারখানা ছিল, একটি ফ্লোর, সেই ফ্লোর জুড়ে কিন্তু কারখানাটা ছিল, যে চামড়ার ব্যাগের কারখানা, সেটা কিন্তু এখানেও ছিল। ফলে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল হিসাবে এই বিল্ডিংটাকেও কিন্তু দেখা গিয়েছে, যে কারণে তদন্ত কমিটি তারা তদন্ত করতে এসে এই বাড়িটাকেও চিহ্নিত করে যে বাড়িটার মধ্যে সম্পূর্ণরূপে বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছিল, বেআইনিভাবে নির্মিত এই বিল্ডিংয়ের মধ্যেই কিন্তু এই কারখানাটা বেআইনিভাবে চলছিল। সেই নির্দেশ, সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই তারপর এই দুটো বিল্ডিংকেই ভেঙে ফেলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই মোতাবেক গতকালকে 50/1/D জিজে খান রোডের যে বাড়ি, প্রথম যে বাড়ি যেটা গতকালকে ভাঙার কাজ শুরু হয়েছিল বুলডোজার চালিয়ে, সেটা প্রথম দিকে বুলডোজার চালিয়ে ভাঙা হয়। পরবর্তী আজকে সকাল থেকে ওই বিল্ডিংয়ের বিভিন্ন ছাদ এবং অন্যান্য ফ্লোরগুলোতে কাঁইতি দিয়ে, হাতুড়ি দিয়ে পুরসভার কর্মীরা তারা ভাঙার কাজ করছে। তার পাশাপাশি পাশের যে বাড়িটা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যেখানে বুলডোজার চলছে, সেই বাড়িটিকেও কিন্তু ভাঙার কাজ শুরু হয়েছে। এই বিল্ডিংয়ে 5টা পরিবার তারা কিন্তু বসবাস করতেন। আজকে সকালবেলায় আমরা যখন ঘটনাস্থলে আসি তখন দেখি এই বিল্ডিংয়ে বসবাসকারী 5টা পরিবার, তারা তাদের সমস্ত আসবাবপত্র, জিনিসপত্র, সামান নিয়ে তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যান। তাদেরকে গতকালকেই মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছিল তারা যাতে বাড়ি খালি করে দেয়, কারণ এই বাড়ি আজকে ভাঙা হবে। এটা কিন্তু ওই সমস্ত বাড়ির বাসিন্দাদের কাছে গতকালকে নির্দেশ পৌঁছে গিয়েছিল। সেই নির্দেশ মোতাবেক বাড়ির যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু সকালবেলায় তাদের যা সামানপত্র ছিল, আসবাবপত্র থেকে বাসনপত্র, সমস্ত কিছু যে আচ্ছা, পুরো অংশটা দেখানো তো এখন সময়ের ব্যাপার, আলোচনা আমরা যাব। আমি আবারও দেবব্রতদাকে দিয়ে শুরু করি। দেবব্রতদা, আপনি এই ধরনের পদক্ষেপের কতটা প্রশংসা করছেন? আচ্ছা, আপনার কাছে কি ইনপুট আছে যে তপসিয়া তিলজলা এলাকায় কতটা লিগাল আর কতটা ইল্লিগাল? মানে আমি আমার এক কলিগের থেকে শুনছিলাম যে এখানে নাকি 80%-এর উপর ইল্লিগাল কনস্ট্রাকশন রয়েছে, এবং এলাকার মানুষও বলছেন যে এইভাবে যদি ভাঙা শুরু হয় তাহলে তপসিয়া এলাকা খালি হয়ে যাবে। আমাদের প্রতিনিধির বক্তব্যও আছে, আমি পুরোটা শোনাতে পারলাম না আপনাকে। কার অনুমতিতে হলো দাদা এটা? দেখুন, ভারতীয় আর্থসামাজিক অবস্থা যদি আপনি দেখেন, সারা ভারতে এরকম লিগাল ইলিগাল অনেক বসতি রয়েছে। এখন সেখানে যদি দেখতে যান ঠকবাসে গাঁও উজাড় হয়ে যাবে। এখানে দেখা গেছে, অবাক হয়ে যায় আপনাদের। এবার দেখতে দিন, মানে আপনি অবৈধ কাজ করছেন, সেটাকে বৈধ বলে চালানোর চেষ্টা করছেন। আজকে মানুষের ম্যান্ডেটের পরেও আপনি বলছেন যে যেটা হয়েছে এটা করতে গেলে ঠকবাসতে গাঁও উজাড় হয়ে যাবে। আপনার বাড়ি কি অবৈধ? এবার আজকে পাশে বসে থাকা সুস্মিতা বিশ্বাস যে বাড়িটা করেছে, আমি একবারও বলি বৈধ এবং অবৈধ রয়েছে। যেটা যেরকম পশ্চিমবঙ্গেও রয়েছে, সারা ভারতে এরকম অনেক খুঁজলে পাওয়া যাবে। এখন উত্তর ভারতীয় সংস্কৃতি আমাদের এখানে আমদানি করা হয়েছে। কি বলছেন দেবুদা, এটা একটা মানে অ্যানসার হলো? না না না, একটা গরিব আপনি একটা সমর্থন করেন গরিব মানুষের দোকান ভাঙা, এটা না একটা গরিব মানুষের দোকান ভাঙা, গরিব মানুষ বলে না, বলুন ওনাকে বলতে দেন যে ওর বাড়িতে ঢিল মেরেছে, আমার বাড়িতে ঢিল মেরেছে বলে কখনোই না। কিন্তু একটা গরিব মানুষের মাথা ছাদ করে নেওয়া হবে, একটা গরিব মানুষের দোকান ভাঙা হবে, একদম একদম। এই যে গরিব মানুষ সেন্টিমেন্ট আনবেন না দাদা, গরিব মানুষের সেন্টিমেন্ট এনে কোনো লাভ নেই। অবশ্যই আনতে আজকে এত বড় বড় বিল্ডিং হয়েছে, গরিব মানুষ এত বড় বিল্ডিং, আপনি তো গরিব মানুষ কেন বলছেন? তার মানে গরিব মানুষ হলে সে অবৈধ কাজ করতে পারে? আপনাকে যদি একজন গরিব মানুষ মার্ডার করে, আপনি বলবেন যে গরিব মানুষ মার্ডার করেছে, ঠিক আছে? দেশের মধ্যে অনেক কিছু খুব ধরি না, বলবে এখানে 56% ডেট রেশিও, 56 টাকা দেনা করে চলে, 100 টাকা রোজগার হলে যেখানে 56 টাকা দেশের চলে। হাঙ্গার ইন্ডেক্সে কোথায় আছি আমরা? এগুলো একটু দেখুন, রাজ্যের ডেট রেশিওটা দেখুন, তাহলে আমরা কি নাকি? একের পর এক আমরা করেছি আপনাদের সংসদে সেই বিল সই করে বেরিয়ে গেছে। কারণ মানুষ গরিব মানুষের দিদি একটু এক এক করে গরিব মানুষের যদি কাজ চলে যায়, আমরা নিশ্চিত আপনি এখানকার যে চলে যায়, আপনি ঋণের বোঝার কথা বলছেন। আপনার মুখ্যমন্ত্রী যদি শপথ দিয়েছিলেন 2001 সালে, 2011 সরি, মুখ্যমন্ত্রী সফল হয় তখন ছিল আপনার বলে কথা নয়। আরে ঠিক আছে, তখন আপনার পশ্চিমবাংলার দেনা ছিল 1 লক্ষ। আপনি কোন দেনার কথা বলছেন? হয়েছে 1 লক্ষ কোটি টাকা। সেটা এখন 8 লক্ষ কোটি টাকা, 8 লক্ষ কোটি টাকা এসে দাঁড়িয়েছে। আর আপনি আজকে দেনার কথা শোনাচ্ছেন দাদা? না, আমি এই দেনা দায়ের কথা বলছি না। আমার কথা হচ্ছে গোটা রাজ্যে যে ইল্লিগাল কনস্ট্রাকশন হয়েছে
তার জন্য দেবব্রতদা বলছেন এগুলো সব গরিবের জায়গা, এগুলোকে ঠিক হয়েছে, যেটা হয়েছে সারা ভারতে আছে, রাজ্যে হয়েছে, আমার কোনো অসুবিধা নেই। মানে আপনি চিন্তা করুন, মানুষের ম্যান্ডেটের পরেও আজকে দেবব্রত রায় আমার এখানে বসে তৃণমূল রিপ্রেজেন্টেটিভ, তিনি বলছেন, তিনি আত্মগ্লানি থাকে একটা মানুষের, মানে আপনি বলছেন যে তাহলে অবৈধ নির্মাণ ভাঙা উচিত হচ্ছে না। শুনুন, একটা অবৈধ নির্মাণ হয়েছে, অবশ্যই যদি যে কোনো নির্মাণ না, কেন, না, যে উনি কোনো অবৈধ ঠিকই কাজ, বলছেন। যে কোনো একটা আপনারা জয়ন্ত সিং এর বাড়ি ভাঙতে পেরেছিলেন? আপনারা জয়ন্ত সিং এর বাড়ি ভাঙতে পেরেছিলেন? যে কোনো অবৈধ কাজ কখনোই ভারতীয় ন্যায় সংহিতা আপনারা তো পারেননি ভাঙতে। করে না। জয়ন্ত সিং এর বাড়ি কামারহাটি এলাকায়, সুস্মিতাদির তখন ওই প্যানেলে থাকতেন, আমরা মাথায় আছে, জয়ন্ত সিং এর প্রাসাদের মতো বাড়ি, হাইকোর্টের অর্ডার পরেও বাড়ির একটা ইটে টাচ করার সাহস হয়নি ওই এলাকার আমি একটা পুরসভা, কথা বলবো একটুখানি। একটা ইট টাচ করতে আমি পারেনি। একটু কথা বলবো একটু। হ্যাঁ। বিষয়টা হচ্ছে এই যে বললেন না সর্ব জায়গায় ছড়িয়ে আছে, একদম ঠিক। প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি, প্রত্যেকটা কর্পোরেশন আপনি যদি যান, হ্যাঁ। এরকম আপনি প্রচুর পাবেন। এক তো ফার্স্ট ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে জলা জমিকে শালি জমিতে পরিণত করে না, উইদাউট কনভার্সনে, উইদাউট টাকা যাতে না বেশি খরচা হয়, উইদাউট কনভার্সনে জাস্ট একটা পর্চার জায়গা থেকে একটা ট্রান্সফার করিয়ে তার একটা নথি নিয়ে রেখে দেয়। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে পরিমাণ টাকা পৌরসভা কিংবা পঞ্চায়েতকে দিতে হবে তার ফিস বাবদ, তার যে মানে এটা যে যে tax। কনভার্ট করছে, এটা যে ল্যান্ড কনভার্সন হচ্ছে, সেই ল্যান্ড কনভার্সনের জন্য যে টাকাটা দিতে হবে সেই টাকাটা পর্যন্ত দেয় না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার মুনাফাগুলো নিয়ে যায় এই কাউন্সিলররা এবং পঞ্চায়েতের মেম্বাররা। তারা কি বলে, আমাকে এত দাও, ঠিক আছে আমি করিয়ে তাহলে দিচ্ছি। এইবার বিষয়টা এইটা আজকে থেকে ম্যাল প্র্যাকটিস চলছে না, এই ম্যাল প্র্যাকটিস বহু বছর ধরে, বহু বছর ধরে এই ম্যাল প্র্যাকটিস চলছে। দেবুদা, আমি যখন নিজে কাউন্সিলর ছিলাম, যতগুলো ভাঙার অর্ডার হয়েছে আমরা গেছি, আপনাদের লোকেরা তাদের সেই লোকগুলোর হয়ে দাঁড়িয়ে গেছে, আপনারা তাদের হয়ে দাঁড়িয়ে গেছে। আপনি কটা অভিযোগ করেছিলেন? চলে এসেছে পৌরসভার কর্মীরা, মার্কে ফিরত চলে এসেছে। মুখ খোলাবেন না, আচ্ছা। মুখ আর দেবাবরদা, আপনার বাড়ির পাশে, সাকারত। আপনি বলুন তো, আপনার বাড়ির পাশের জলা জায়গাটা ভর্তি করেছে না করেনি? মাটি অবৈধ পুকুর ভরাট করেছে করেনি? আপনি বলুন আপনার এলাকাটা। আরে আমার এলাকায় জলা জমি নেই, ওসব বলে লাভ নেই। আরে দাদা, আপনার বাড়ির পেছনেই আছে, আপনি বলুন আগে। না, ওসব অভিযোগ করে লাভ আরে নেই। আপনি বলুন না, কইছি না। এটা বলছি উনি তো। বলতে- উনি পোলিং এজেন্ট কি করে বলবে? না, আমি উনি উনার পক্ষে সম্ভব শোনেন, নয়। আমার বাড়ির পাশে কোনো জলা জমি নেই। সব তথ্য থাকে। সবচেয়ে মজার ব্যাপার হলো সুস্মিতাদি বললেন ওই সোর্স অফ ইনকাম আপনার এই পৌরসভার, হ্যাঁ, সেই জন্য আমি বলছি হ্যাঁ। এদের শুধু জলা জমিকে ভরাট করে শুধু ওদের চেলা চামনটাকে হাতে রাখার পকেট ভর্তি করার কাজ ছিল না। এই তপসিয়ার কেসটা কি হয়েছে? টপ শেয়ার কেসটা একই কেস হয়েছে। 80% নাকি জাভেদ খানের নির্দেশে, ওখানে আমি নাম বলে বলছি। 80% জাভেদ খানের শুধু নয়, ওখানে টপ শেয়ার ছাড়াও আপনি বন্দর এলাকায় যান, ওই এলাকায় আমি বলছি বন্দর এলাকায় যান, চিতলায় যান, আপনি দেখতে পান ওই এলাকার কিভাবে খাস জমিগুলোকে কিভাবে ওরা দখল করেছে। আর গরিব বলছে, আবার সে আবার বিতর্ক বলবেন, রোহিঙ্গা নিয়ে এসে ওখানে বসিয়েছে। আর ভাবনা অবাক লাগছে। 2 কোটি রোহিঙ্গা পাওয়া গেছে কি? আরে না, 2 কোটি না, পাওয়া গেছে কি? পাওয়া গেছে। না, 2 কোটি রোহিঙ্গা। বলি আপনারা এই রোহিঙ্গাটা একটু বন্ধ আসুন, করুন। একটা বিরতি আপনারা নিই। কোনো SIR এ কোনো রোহিঙ্গা দেখাতে পারেন না। একদম রোহিঙ্গা করবেন না। আপনারা গায়ে বাঁধবে, আপনারা নিজেরাই তো রোহিঙ্গা। আপনারা রোহিঙ্গা একটা বলবেন না। Personal আপনারা attack রোহিঙ্গা, করছেন। বাহ, Please, please, দারুণ উত্তর। মানে আমরা একটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে আমরা দেখাবো আপনাদের যে অরূপ বিশ্বাসের তৈরি করা ক্লক টাওয়ার, লেক টাউনের ক্লক টাওয়ার নয় কিন্তু, ওটা সুজিত বোসের এলাকা। অরূপ বিশ্বাসের তৈরি করা গড়িয়ার তরুণ সংঘ বলে একটি ক্লাব, আমার যদি ভুল না হয় মিলন সংঘ, তাহলে মিলন সংঘ, আমার হয়তো ভুল হতে পারে, সেই জায়গায় যে ক্লক টাওয়ার ছিল সেই ক্লক টাওয়ার আজকে ভেঙে দেওয়া হয়েছে। এটা হাইকোর্টের নির্দেশে এই ক্লক টাওয়ার ভাঙা হয়েছে। মিতালি সংঘ, মার্জনা করবেন, রাইট নাম হচ্ছে মিতালি সংঘ, তার মাঠ দখল করে অরূপ বিশ্বাস তার পাওয়ার দেখিয়ে একটা ক্লক টাওয়ার তৈরি করে দিয়েছিল। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় তৃণমূলের আমলে সৌন্দর্যায়নের নামে বিভিন্ন রকম মিনার হয়েছে, সৌধ হয়েছে, তারই মধ্যে একটা আজকে তাকে নির্দেশ দেওয়া হয়েছে ভেঙে ফেলতে। আমরা সেই ছবি দেখাবো একটা বিরতির পর, ফিরে এসে সঙ্গে থাকুন। আসুন, আপনাদের এই ক্লক টাওয়ারের ছবি দেখাবো, কিন্তু তার আগে চট করে একবার দেখিয়ে নিই। এই যে বলে না যে এমন এমন জায়গা আছে কলকাতায় যেখানে নাকি ঢোকা যাবে না, বলে কিনা, যেখানে কেউ হেলমেট পরবে না, নিয়ম কানুন বলে কিছু নেই, আইন কানুন মানবে না। আপনাদের একটা ছবি দেখাই, যেখানে আজকে তপসিয়া তিলজলা এলাকায়
কেন্দ্রীয় বাহিনী রীতিমতো তাড়া করে সরালো ভিড়কে, যারা বিকেলের দিকে প্রতিবাদ করতে এসেছিল। দেখুন সেই ছবি। আইনের শাসন প্রতিষ্ঠা করব যদি মন থাকে, মানসিকতা যদি থাকে, আর যদি তোষামোদের রাজনীতি, অ্যাপিসমেন্ট পলিটিক্স না থাকে, তাহলে অনেক কিছু করা যায়। দেখলেন নাটির সামনে এলাকা ফাঁকা হয়, চটি ফটি খুলে সব দৌড়াচ্ছে। হ্যাঁ, বাড়ি অবৈধ নির্মাণ দিনের পর দিন, তার এই ছবিটা হচ্ছে তার প্রমাণ। এবং সেখানে আজকে যখন বিকেলবেলায় নওশাদ সিদ্দিকী যান, আমার মনে হয় না যে নওশাদ সিদ্দিকীর মতো মানুষ, আমি ব্যক্তিগতভাবে বিধায়ককে খুব রেসপেক্ট করি, উনি কোনো ইল্লিগাল কথা বলবেন, তবে উনি এলাকায় গিয়েছিলেন, যেহেতু ওনার এলাকার মধ্যেই পড়ছে এটা, তো তাই তিনি গেছিলেন। এবং কি বলেছেন তিনি একবার আমরা শোনাই আপনাদেরকে, শুনুন। কোনো ইলিগাল বিল্ডিং আমি বিপক্ষে, কিন্তু তাদেরকে তো নির্দিষ্ট টাইম দিতে যাবে। ইনারা চ্যালেঞ্জ করছে, এদের কাছে পেপারপত্র সব রেডি আছে, তারপরও এটা শুধু ক্ষমতার দম্ভ দেখিয়ে এই ধরনের অন্যায়গুলো চলছে, এগুলো কোনোভাবেই মেনে নেব না। আমার পেনটা, স্যারের পেন, আমি একটা ডকুমেন্টসের কপি নিয়েছি। আমি আমার আইনজীবীর সাথে কথা বলি বিষয়গুলো নিয়ে, তো এগুলোকে ছেড়ে দেওয়ার বিষয় নয়। এরা মানে মানুষের লাইফ থ্রেট হয়ে যাচ্ছে না, 50টা পরিবার এখানে আছে। শুনুন, আমি ওই অ্যাডভোকেটের সাথে কথা বলছি। যে কোনো ইলিগাল এরকম এর আগেও বহুবার নওশাদ সিদ্দিকী বলেছেন যে কোনো ইল্লিগাল কাজের সঙ্গে অন্ততপক্ষে আইএসএফের এই বিধায়ক নেই। এখন উনি যেটা বলছেন যে টাইম দিতে পারতো, কিন্তু যে দুটো বাড়ি ভাঙছে, এটা এরকম নয় যে আপনারা তো তাহলে ক্ষমতার দম্বে ইল্লিগাল কনস্ট্রাকশন তৈরি করে 80% এখন ওই তো কাগজপত্র, উনি তো এটাও তো বললেন কাগজপত্র দেখানোর সুযোগটা দেওয়া হোক, এটা লিগাল কি ইলিগাল সেটাও তো বলেছেন, সেটা কাগজপত্র দেখানোর জন্য যে সময় দেওয়া হয়েছিল তার মধ্যে কেউ দেখাতে পারেনি। প্রাথমিক তদন্তে ইল্লিগাল বিবেচিত, এবং ওই দুটো বাড়ি ভাঙা হচ্ছে নির্দিষ্ট করে, তফসিয়া ফাঁকা করা হচ্ছে না, ওই দুটো বাড়ি ভাঙা হচ্ছে যার হবে অগ্নিকাণ্ড এবং দুজনের মৃত্যুর দাদা যোগ আছে। সেটা আপনি দেখুন, অবশ্যই হবে বলছি, মানে অবশ্যই আমি দায়িত্ব নিয়ে বলছি। ক্ষমতার দম্ভ, আরে ক্ষমতার কোনো দম্ভ নেই দাদা, অবশ্যই ক্ষমতার দম্ভ নেই। ক্ষমতার দম্ভ যতগুলো আপনার অবৈধ নির্মাণ আছে, সে কালীঘাটের ওই যেখান থেকে পুলিশ তোলা হয়েছে, সে বাড়িও যদি অবৈধ হয়, সে বাড়ি ভাঙা পড়বে। ওই যুবরাজ বলে কোনো মাপ হবে না। সবে তো উনি কালো কোট পরে কোর্টে প্রবেশ করা শিখেছে। আগামী দিনে দেখবেন পড়ুন না, এত হিংসা কেন? কবিতা লিখবে, ওই যে আপনি পড়ুন না। আমরা ব্যক্তিগত আক্রমণের পক্ষপাতী নই। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোথাও অপমানিত হন, সেটা রাজ্যের মানুষের অপমান, কারণ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানুষকে অপমান করেছে। ঠিক আছে, যাকে আপনি আমাকে একটু বলতে দিন। আজকে শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেন নিরাপত্তায় ঘাটতি কমতি না হয়, কিন্তু স্পেশাল অ্যাডভান্টেজ যেন কেউ না পান। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পেশাল অ্যাডভান্টেজ পেতেন, 33টা গাড়ির কনভয় নিয়ে ঘুরতেন, স্পেশাল জেট ক্যাটাগরি পেতেন। আজকে দেবব্রতদা বলতে পারবেন ওনার দলের তো 22 জন সাংসদ আছেন, বাকি 21 জন এই সুবিধা পান কিনা? পান না। তাহলে অভিষেক কেন পেতেন? তার উত্তর দেবব্রত বাবু দিতে পারবেন না, কিছুতেই পারবে না দিতে, উল্টো পাল্টা এদিক সেদিক করে বোঝানোর চেষ্টা করবেন। কিন্তু সেই স্পেশাল অ্যাডভান্টেজ তুলে নেওয়া হয়েছে। অভিষেকের বাড়ির সামনে যে ত্রিস্তরীয় নিরাপত্তা ছিল, সেটা তুলে নেওয়া হয়েছে। অতিরিক্ত কনভয় গাড়ি, নিরাপত্তা, জেড ক্যাটাগরি তুলে নেওয়া হয়েছে। একজন সাধারণ সাংসদ যা নিরাপত্তা পান, তাই অভিষেক পাবেন। উনি তো একজন সাধারণ সাংসদ, উনি তো আর কিছু নন হিসাব মতো কনস্টিটিউশনে। আজকে
আমরা যেটা দেখতে পেলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যখন আজকে হাইকোর্টে গেছেন, কেন গেছেন? একটি মামলা লড়তে, যেখানে ভোট পরবর্তী হিংসা, সেখানে তৃণমূলের 10 জন মতো মানুষের প্রাণ গেছে, সেই বিষয়ে উনি সওয়াল জবাব করতে গিয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে কোর্ট চত্বর উত্তপ্ত হয় এবং এক দল, তারা আইনজীবী হতে পারেন, অন্য মানুষ হতে পারেন, আমার কাছে সেই তথ্য নেই, তারা স্লোগান দেন বাজেভাবে। কি স্লোগান দিয়েছেন শোনাই এবার। দেখুন, মূলত তদন্ত না করে আমরা তো কাউকে চোর বা এই জাতীয় কথা বলাটা উচিত নয় আমার যা মনে হয়, কিন্তু সম্মিলিত জনরোষে এখন যেখানেই তৃণমূলের লোক দেখছেন তাদেরকে মানুষ চোর চোর বলে স্লোগান দিচ্ছেন। নিশ্চিতভাবে তাদের একটা অংশ তৃণমূল বিরোধী বড়, সাধারণ মানুষ কম, বরঞ্চ তারা পলিটিক্যালি মোটিভেটেড। আমি সুস্মিতাদির কাছে আসি। আজকে যে ছবি ধরা পড়লো, আরও আরেকবার যদি আপনারা অডিও শুনতে চান আমি পরে শুনিয়ে দেবো। সুস্মিতাদি, তুমি বুঝতে পেরেছো নিশ্চয়ই কি বলে স্লোগান দিচ্ছে? প্রথমত দেবাশিস দা, আমি যে হাতটা প্রথমেই তুললাম তার কারণ এই ছবিটা দুপুরবেলা আমাকে খুব বিচলিত করেছে। আমি যখন দেখেছি ছবিটা, তার কারণ হচ্ছে আজকে মুখ্যমন্ত্রী বিদায় নিচ্ছেন তার 15 বছর মানে তার এই জমানায় তার কর্মজীবন থেকে তাকে বিরতি নিতে হচ্ছে। এবং আমাদের রাজ্যে যে মুখ্যমন্ত্রী যারা ছিলেন, বিধানচন্দ্র রায় থেকে শুরু করে আপ টু বুদ্ধদেব বাবু, প্রফুল্ল সেন, আমি প্রফুল্ল সেন, হ্যাঁ, বুদ্ধদেব মুখোপাধ্যায়, জ্যোতি বসু, আমি এই প্রত্যেকের নাম করে বলছি। এবং মানে আমি বললাম না শুরুটা বিধানচন্দ্র রায়, শেষটা হচ্ছে বুদ্ধদেব বাবুকে দিয়ে করলাম। করে আজকে যারা যারা এরা হঠাৎ করে চলে গেছেন, সরকার ভেঙে গেছে, পড়ে গেছে, সরকার থেকে তারা সরে গেছেন, কিন্তু তাদের কিন্তু কোনো জায়গায় তাদেরকে এইভাবে এই ধরনের আচরণের সম্মুখীনও হতে হয়নি, এইভাবে হেনস্থাও হতে হয়নি। আজকে যেটা মুখ্যমন্ত্রীকে করলো, এবং এইটা আমি মানে তীব্র ধিক্কার জানাচ্ছি এই কারণে যে মুখ্যমন্ত্রী আমাদের সবার মুখ্যমন্ত্রী ছিলেন। উনি কোনো দলের নেত্রী হতেই পারেন, উনি কোনো স্ট্যান্ড নিতেই পারেন, উনি কোনো কথা বলতেই পারেন, কিন্তু সেই জায়গাটা সে একটা এই ঘটনা তুমি নিন্দা জানাচ্ছ। হাতে সময় গো দেবব্রত একটু বলুন, সাখরদ দাকে বলে শেষ করুন। তাকে চোর চোর বলা, এই কালচার আমাদের কালচার হতে পারে, বাংলার কালচার হতে পারে। আচ্ছা, দেবব্রত দা কি বলছে? 2011 সালে যখন পট পরিবর্তন হয়েছিল তখন কিন্তু রবীন্দ্রসঙ্গীত শোনানো হয়েছিল। 55,000 তৃণমূল কংগ্রেস এবং অবিভক্ত কংগ্রেসের কর্মীদের খুন করার পর সিপিএম চলে গেছিল। সেখানে কিন্তু কারোর গায়ে হাত পড়েনি। মমতা ব্যানার্জি রবীন্দ্রসঙ্গীত শিষ্টাচারের রাজনীতি করেছিলেন। একটু দাঁড়ান। এবার কারা স্লোগান দিল, কারা চোর বললো? কালো যারা আইনের ব্যবসা করে, যারা আইনের রক্ষক, শুনুন, যেই নির্দিষ্ট হবে কেউ যদি সাধারণ মানুষ নয়, একজন হাইকোর্টের মতো জায়গা, একটা সম্মানীয় জায়গা। আজকে সত্যি তাই দেবব্রতদা এত সুন্দর বলছেন, আমার না মনটা বুক চওড়া হয়ে যাচ্ছে। কিন্তু যেদিন আপনার মান্থার কোর্ট এজলাসের সামনে ইট পাটকেল ছোড়া হয়েছিল, আপনি তো সেদিন প্রতিবাদ করেননি। তার বাড়ির বাইরে পোস্টার ফেলা হয়েছিল, আপনি তো বলেননি সে কথা। দিনের পর দিন বিচার ব্যবস্থাকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অপমান, দিনের পর দিন মেলাইন করা হয়েছে। মানে একটা যদি কেউ ভুল করে সেটা ভুল দিয়ে জাস্টিফাই করতে হবে, তাই তো? এইবার এটা জাস্টিফাই করতে হবে। যদি কেউ ভুল করে থাকে সেটা জাস্টিফাই করবে, এটা ভুল দিয়ে সেটা ভুল হয়েছিল, ওই ভুল কাজটাই করবেন। ভুল হয়েছিল বলুন। আজকে না, আজকে আচ্ছা শেষ করবো, হাতে সময় নেই। আমার ব্যাপার হচ্ছে, ভুল করে যদি কেউ ক্ষমা না চান, আমাকে একটা চান্স দেন। ওকে, চলুন। হ্যাঁ, বলুন, ছোট্ট করে বলুন। আজকে মমতা ব্যানার্জি যে হাইকোর্টে গেছেন ভালো কোর্ট পড়ে, আপনারা নিশ্চয়ই জানেন এই চিঠি পাঠানো হয়েছে, আমি দেখালাম বার কাউন্সিল অফ ইন্ডিয়া, বিসিআই, হ্যাঁ, বার কাউন্সিল অফ ইন্ডিয়া চিঠি করেছেন, পশ্চিমবঙ্গ বার কাউন্সিলরকে কাউন্সিলকে চিঠি করে দিয়েছেন, স্টেট বার কাউন্সিল, হ্যাঁ একদম স্টেট বার কাউন্সিল, উইদিন 2 days, 2 দিনের মধ্যে রিপোর্ট তথ্য দিতে, হ্যাঁ 16 তারিখের মধ্যে সমস্ত তথ্য দিতে হবে, যে উনি বার কাউন্সিলের মেম্বার আছেন, অ্যাফিলিয়েটেড কিনা, সার্টিফিকেট আছে কিনা, এনরোলমেন্টে উনি আছেন কিনা, একদম এনরোলমেন্ট আছে কিনা। প্রথম কি অ্যাপিয়ার হলেন নাকি? পুলিশ পয়েন্ট চলুন, আজকে এখানে শেষ করব। আজকে এখানে শেষ করব। এই চিঠির
এক মিনিট এই চিঠিতে আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার নিজেকে এলএলবি পাস দাবি করেছেন। আজকে বার কাউন্সিল অফ ইন্ডিয়া এই হেডে লিখেছেন যে আগামী দুদিনের মধ্যে ইন বিটুইন দ্য 16th মে তার অ্যাফিলিয়েশন অ্যাপ্রুভাল অ্যাকনলেজমেন্ট ইত্যাদি সম্পর্কে যা যা সংশ্লিষ্ট পেপার সেটা স্টেট বার কাউন্সিলকে সাবমিট করতে হবে, এটা বলেছেন। দেখা যাক কি হয়। আজকে এখানে শেষ করব। অনেক ধন্যবাদ জানাবো শাখারব বাবুকে, সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন সুস্মিতাদি এবং দেবব্রতদা। প্রত্যেককে সর্বোপরি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।